সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইমরান খান ছিলেন ১৯৯২ সালে পাকিস্তানের ক্রিকেট বিশ্বকাপ জয়ের নায়ক। তিনি তার লড়াকু মানসিকতার জন্য বিশ্বজুড়েই প্রশংসিত। তিনি ছিলেন একজন সাহসী অধিনায়ক, যিনি বহুবার তার দলকে নিশ্চিত পরাজয়ের মুখ থেকে দারুণভাবে ফিরে আসার অনুপ্রেরণা দিয়েছিলেন। ব্যক্তিজীবনে তার অসংখ্য নারী ভক্ত ছিল বেশ কিছু স্ক্যান্ডালও। সেলিব্রিটি এবং রাজনীতিবিদরা তার সঙ্গে দেখা করতে বা তার সঙ্গ পেতে আগ্রহী ছিলেন। তিনি অন্য অনেকের মতো সেলিব্রিটি এক জীবনযাপন করে নিশ্চিন্ত জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি সে পথে হাঁটেননি। নিজের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি পাকিস্তানের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চেয়েছিলেন, তবে সেজন্য তাকে মাশুলও দিয়ে যেতে হচ্ছে অনেক। বিস্তারিত এবারের প্রতিবেদনে। ইমরান খানের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ধীর গতিতে, যদিও তিনি যখন স্ট্রাইক বোলার হিসেবে মাঠে বল করতেন। তাছাড়া তার সময় তিনি সবচেয়ে ভয়ঙ্কর বোলারদের মধ্যে একজন ছিলেন। রাজনীতিতে তার যাত্রা শুরু হয় নিজেরই গড়া দল পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই এর মাধ্যমে। এই দলটি শুরু থেকেই সামাজিক ন্যায় বিচারের আদর্শ প্রচার করেছিল, যা তৎকালীন মূলধারার দুই বড় দল বেনজির ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি ও নওয়াজ শরীফের মুসলিম লীগের মতো দলগুলির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। তবে ইমরান খানের দল শুরুতেই সফলতা পায়নি, যদিও জনগণের বড় অংশই পাকিস্তানের দেশে অদক্ষ শাসন ব্যবস্থা এবং আর্থিক লোভ কেন্দ্রিক রাজনীতির বিপক্ষে ছিল। তারপরও পিটিআইকে তারা প্রথমেই গ্রহণ করেনি। ইমরান খানও বুঝতে পারেন যে রাজনীতিতে সাফল্য অর্জন করা সম্পূর্ণ ভিন্ন বিষয়, গতানুগতিক ক্রিকেট ম্যাচের থেকে যা সম্পূর্ণ আলাদা। পিটিআই ১৯৯৭ সালে জাতীয় নির্বাচনে কোনো আসন জিততে পারেনি এবং ২০০২ সালের নির্বাচনে শুধুমাত্র ইমরান খান তার আসনে জিততে সক্ষম হন। নওয়াজ শরীফ এবং বেনজির ভুট্টো প্রথম দিকে প্রতিপক্ষ হিসেবে পাত্তাই দেননি, আর ইমরানকেও তার রাজনৈতিক পরিপক্কতা প্রমাণ করতে অনেকটা পথ পাড়ি দিতে হয়। বিশেষ করে অভিজাত শ্রেণী এবং প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর বিপরীত স্বার্থকে কিভাবে ভারসাম্য করে ডিল করতে হয় তা শিখতেই ইমরান খানের অনেকটা সময় চলে যায়। দুর্নীতির বিরুদ্ধে তার ভাষণ এবং তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষদের ব্যর্থতার বিরুদ্ধে অবিরাম আক্রমণ জনগণের একটি অংশকে সন্তুষ্ট করেছিল ঠিকই, তবে এটি কখনোই তার দলের সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে যথেষ্ট ছিল না। রাজনীতিতে প্রবেশ করার ২ দশকের বেশি সময় পর অবশেষে ২০১৮ সালের অগাস্ট মাসে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০১৮-তে প্রধানমন্ত্রী হতে সক্ষম হন তিনি। পানামা পেপার্স প্রকাশিত হলে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও ইমরান খানের অন্যতম প্রতিদ্বন্দ্বী নওয়াজ শরীফকে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ২০১৭ সালে দেওয়া একটি রায়ে দুর্নীতির দায়ে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার পর ইমরানের প্রধানমন্ত্রী হওয়ার রাস্তা খুলে যায়। পানামা পেপার্সে সে সময় বিভিন্ন দেশের দুর্নীতিবাজ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের নাম প্রকাশিত হয়েছিল। এতে নওয়াজের পাকিস্তান মুসলিম লীগ এবং বেনজিরের পাকিস্তান পিপলস পার্টিও নানা দুর্নীতি প্রকাশিত হয়। বড় দুটো দল তখন প্রাথমিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী হিসেবেই ইমরানের উত্থানের নেপথ্যে তাকে দেশটির প্রভাবশালী সামরিক বাহিনী লাজলা বা প্রিয় ছেলে হিসেবে চিহ্নিত করেছিল। জনশ্রুতিও অনেকটা তাই যে ইমরানের উত্থানের পেছনে পাকিস্তান সেনাবাহিনীর সমর্থন ছিল, তবে এরকম কোনো সমর্থন যদি থেকেও থাকে খুব অল্প সময়ের ব্যবধানেই ইমরান খান সেই সমর্থক গোষ্ঠী অর্থাৎ সামরিক শক্তির বিরুদ্ধে চলে যান। ২০২২ সালের এপ্রিলে ইমরান খান পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নাটকীয় একটি অনাস্থা প্রস্তাবের মাধ্যমে পদচ্যুত হন। এই অনাস্থা প্রস্তাবটি এনেছিল পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট নামে একটি জোট, যেখানে দেশটির অধিকাংশ প্রভাবশালী রাজনৈতিক খেলোয়াড়রা অন্তর্ভুক্ত ছিল। শান্তিপূর্ণভাবে পদত্যাগ করে অন্য কারোর জন্য ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরির পরিবর্তে ইমরান খান বরং পরিস্থিতিকে ভিন্নভাবে মোকাবেলা করার চিন্তা করেন। তার প্রতি জনগণের একটি অংশের যেই সহানুভূতি ছিল তা কাজে লাগিয়ে তিনি সম্মিলিত বিরোধী জোটের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই শুরু করেন। ইমরান খান সরকারের একটি বড় সাফল্য ছিল যে তিনি কোভিড-১৯ সংকটটি তুলনামূলকভাবে ভালোভাবে উতরাতে পেরেছিলেন এবং একই সাথে তার বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ, বিশেষ করে সার্বজনীন স্বাস্থ্য কার্ড, দরিদ্র জনগণের মাঝে তার জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি করেছিল।
তবে সার্বিকভাবে তার শাসনকে উত্তম শাসনকালও বলা যায় না। তিনি অনাস্থা ভোটে পরাজিত নাও হতে পারতেন, তারপরও পরের বারের নির্বাচনে জিতে আসতে তাকে যথেষ্ট বেগ পেতে হতো। ইমরান খানের আরেকটি দুর্বলতা ছিল তিনি রাজনৈতিকভাবে নমনীয় ছিলেন না এবং তার সরকারের প্রশাসনিক দক্ষতায় ঘাটতি ছিল। পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, তাই দেশীয় ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশটিতে প্রাতিষ্ঠানিক ভারসাম্য নিশ্চিত করাও জরুরি। ইমরান খান তেমনটা করতে পারেননি বলেই অভিজাত শ্রেণীর একটি অংশ মনে করতে শুরু করে, ফলে তারা ইমরানের প্রতি আস্থাও হারিয়ে ফেলে। ইমরান খান বৈদ্যুতিক ভোটিং মেশিন চালু করতে চেয়েছিলেন। এটি ছিল একটি সাহসী ও সংস্কারমূলক পদক্ষেপ, তবে এ বিষয়ে তিনি রাজনৈতিক ঐক্যমত নিশ্চিত না করেই পদক্ষেপ নিতে চেয়েছিলেন। দুর্নীতির বিষয়েও তিনি খুব বেশি তাড়াহুড়ো করছিলেন, আর এ কারণে সরকারের দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই তিনি শক্তিশালী প্রতিপক্ষদের সাথে বিতর্কে জড়িয়ে পড়েন এবং তাদের মাঝে বেশ দূরত্ব তৈরি হয়ে যায়। ইমরান খান তার প্রধানমন্ত্রিত্বের সময় অত্যন্ত স্পর্শকাতর দুটি ভূ রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন। প্রথমটি ছিল 2019 সালের অগাস্টে ভারতের সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করা, যা জম্মু এবং কাশ্মীর অঞ্চলের স্পেশাল স্ট্যাটাসটি বাতিল করে দেয়। ভারতের সংবিধানের অধীনে কাশ্মীরের সীমিত স্বায়ত্তশাসন দেওয়ার বিষয়টিও তাই বাতিল হয়ে যায়। এই পরিপ্রেক্ষিতে ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক দ্রুতই অবনতির দিকে যায়। ইমরান খান তখন ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছিলেন এবং বলিউড সিনেমার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। বলা হয় যে পাকিস্তানের কিছু স্বার্থ সংশ্লিষ্ট গোষ্ঠী ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের পক্ষে ছিল, তবে খান এক্ষেত্রে শক্ত অবস্থান নেন। ভারত পাকিস্তান সম্পর্কে সেই টানাপোড়েনটি 2022 সালের পরও আজ অবধি একই অবস্থায় রয়ে গেছে। যদিও ইমরান খান ক্ষমতায় নেই, কাশ্মীর ইস্যুটি দুই দেশের জন্যই কতটা স্পর্শকাতর এই ঘটনার মধ্যে দিয়ে তা অনুধাবন করা যায়। দ্বিতীয় চ্যালেঞ্জটি ছিল আব্রাহাম অ্যাকর্ডস নামে পরিচিত ইহুদি রাষ্ট্র এবং কিছু আরব দেশের মধ্যে চুক্তি, যা ডোনাল্ড ট্রাম্প সরকারের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছিল। একাধিক সংবাদ সূত্রে জানা যায় পাকিস্তানের উপর আমেরিকাপন্থী উপসাগরীয় দেশগুলোর ব্যাপক চাপ ছিল, যাতে পাকিস্তান ইসরায়েলকে স্বীকৃতি দেয়। ইমরান খান পশ্চিমা ও আরব দেশগুলোর এই চাপের কাছে নতি স্বীকার করতে অস্বীকার করেন, কারণ তিনি জানতেন এই ধরনের একটি সিদ্ধান্ত পাকিস্তানের জন্য অযৌক্তিক এবং আত্মবিধ্বংসীকরণ। পাকিস্তানের জনগণের মধ্যে ফিলিস্তিনপন্থী অনুভূতি বরাবরই প্রকট। এরপরও কিছু শক্তিশালী রাষ্ট্রীয় ফ্যাক্টরও ছিল যে পাকিস্তানকে ব্যবহার করে ইহুদি রাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার একটি পথ তৈরি করা হোক। পিটিআই সরকারের পতনের শেষ লগ্নগুলো খুবই অস্পষ্ট, তবে এই পতনের পরও ইমরান খানের ব্যাপক জনপ্রিয়তা গোটা পাকিস্তান জুড়েই পরিলক্ষিত হয়েছিল। তার দল এই জনসমর্থনকে কাজে লাগানোর চেষ্টা করেছিল, তবে এটি তাদের জন্য ব্যাকফায়ার হয়ে যায়, কেননা পিটিআই এর এই তৎপরতার কারণে ইমরান বিরোধীরা ইমরানকে যে কোনো মূল্যে ক্ষমতার বাইরে রাখতে একাট্টা হয়ে যায়। সে সময়কার পরিস্থিতি মূল্যায়ন করলে এখন বোঝা যায় যে ইমরান খান জনসমর্থনের স্তর এবং সাধারণ পাকিস্তানিদের মধ্যে রাস্তায় প্রতিবাদের আগ্রহকে মূল্যায়নের ক্ষেত্রে ভুল করেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইমরান খান তার অপসারণের বিরুদ্ধে সরব ছিলেন, তবে তিনি কোন রাজনৈতিক সংগ্রামটি আসলে করতে চাইছেন বা কার বিরুদ্ধে তিনি সংগ্রাম করছেন এই বিষয়গুলো তার প্রচারণায় তুলে ধরতে পারেননি। ইমরান খান সরকারের পতনের পর থেকে তার দলের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনগুলি স্পষ্টভাবে কার্যকর হয়েছে, তবে এটুকু সফলতা দিয়ে ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত হবে এমনটা মনে করার সুযোগ নেই। যদিও ইমরান খান সাম্প্রতিক সময় পাকিস্তানের রাষ্ট্রীয় কাঠামো ও সকল ধরনের প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটি বার্তা দিয়েছেন, তবে এখনও সমাজের একটি এলিট ক্লাস তার উদ্দেশ্য ও অভিপ্রায় নিয়ে শঙ্কামুক্ত হতে পারেনি। প্রথম দিকে ইমরান খান তার অপসারণের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিলেন। তিনি বলেছিলেন যে ওয়াশিংটন পাকিস্তানকে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে দেয়নি, এতে তার পশ্চিমা বিরোধী মনোভাব স্পষ্ট হয়। কিন্তু সর্বশেষ এমনও জানা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ইমরান খানের সমর্থকরা কংগ্রেসের জায়নিস্টদের এবং ইসরায়েলপন্থী সদস্যদের সাথে লবি করে ইমরান খানকে কারাগার থেকে মুক্ত করার জন্য।
এই বিষয়টি সত্যি হলে এবং পাকিস্তানিরা তা বিশ্বাস করলে ইমরানের রাজনীতির ভবিষ্যৎ আরও কঠিন হয়ে যাবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এরই মধ্যে বুঝিয়ে দিয়েছেন যে তিনি তার ভাই নওয়াজ শরীফের মতোই সেনাবাহিনীর সঙ্গে মতবিরোধ সৃষ্টি করতে আগ্রহী নন। বর্তমান শাসক জোটকে এখনও পর্যন্ত বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে। তবে 2022 সালের বিশৃঙ্খলা এবং এর পরিণতি রাজনৈতিক দল এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সীমারেখার জানার প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে দিয়েছে। প্রতিটি পক্ষই পরস্পরের সাথে বিভেদ ও বিতর্কে জড়ানোর নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন হয়েছে। পাকিস্তানে একটি ইতিবাচক অগ্রগতি যে সরকার ও পিটিআই সহ রাজনৈতিক দলগুলোর নেতারা রাজনৈতিক উত্তেজনা কমানোর জন্য আলোচনা শুরু করেছেন। এই আলোচনায় ইমরান খানকে ক্ষমতাধর অভিজাতদের সঙ্গে কিছু সমঝোতা করার একটি সুযোগ প্রদান করতে পারে। বাকিটা সময় বলে দেবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।